না হবে ইতিহাসের ক্লাস করব, তবে তার আগে স্যারের সঙ্গে একবার পরিচয় করে নেব। আমার সঙ্গে রয়েছেন শিক্ষক শান্তনু গোস্বামী, বাদুরিয়া জিকেএম ইনস্টিটিউশন। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত এবং তার সঙ্গে তোমাদের সকলকে স্বাগত জানাবো। আর আজ মূলত আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর ইতিহাস, যেমনটা বলছিলাম তৃতীয় অধ্যায়ে থাকবো উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এই অধ্যায় নিয়ে আজকে স্যার পড়াবেন। তোমাদের যদি এই অধ্যায়ের মধ্যে থেকে কোনো প্রশ্ন থাকে, পড়া শুনতে শুনতে যদি কোথাও কোনো প্রশ্ন জাগে, তাহলে তোমরা অবশ্যই ফোন করতে পারো। দেখো স্ক্রিনের রেড স্ট্রিপে সরাসরি কথা বলার জন্য একটা ফোন নাম্বার যাচ্ছে, সেখানে তোমরা অবশ্যই ফোন করো। দুটো বিষয় প্রত্যেক দিন বলি, মাথায় রাখার চেষ্টা করবে। একটা হলো বিষয়ভিত্তিক প্রশ্ন হতে হবে অবশ্যই, অর্থাৎ যে বিষয়ের যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি তোমাদের প্রশ্নটা তেমনই হতে হবে, সেই অধ্যায়ের মধ্যে থাকতে হবে। আর 2 নম্বর, যখন তোমরা ফোন করবে তোমরা টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে টেলিফোন লাইনে কথা বলবে। তাহলে আমরা একটু একটু করে ক্লাস শুরু করি। প্রথমে স্যারের কাছে যাব, আজকে যে অধ্যায় নিয়ে আমরা পড়বো সেই অধ্যায়ে কি রয়েছে একটা মোটামুটি ধারণা দিয়ে তারপর আমরা প্রশ্ন এবং প্রশ্নের প্রেক্ষিতে উত্তর এভাবে ক্লাসটা চালিয়ে নিয়ে যাব। স্যার, সুপ্রভাত সকলকে। আশা করি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা ভালোই আছো। এর আগে তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় হয়ে গেছে, দ্বিতীয় অধ্যায় আমি করিয়েছি। আজকে তোমরা তৃতীয় অধ্যায়, মূলত তৃতীয় অধ্যায়ের একটা বিশাল অংশ, এই তৃতীয় অধ্যায়ে কতগুলো পার্টে বিভক্ত। তৃতীয় অধ্যায়টা হচ্ছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এইখানে তোমরা মুঘল রাজশক্তির ক্রমিক অবক্ষয়ের কালে বিভিন্ন ইউরোপীয় বণিকদের আগমন এবং ভারতবর্ষে ইউরোপীয় শক্তি, বিশেষত ব্রিটিশ শক্তির প্রথম প্রাথমিক বিস্তার, এই একটা পোর্শন পাবে। ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার এবং ব্রিটিশদের ভূমি রাজস্ব নীতি এবং বিভিন্ন পর্বে এগুলোকে ভাগ করা হচ্ছে। আজকে আমরা প্রথম দিকটা, অর্থাৎ মুঘল শক্তির অবক্ষয়ের কালে ইউরোপীয় বণিকদের আগমন, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, মূলত এই সমস্ত জিনিসগুলো নিয়েই আলোচনা করব। তা যাই হোক, তোমাদের এর আগে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের গুলো ভালো করে খুঁটিয়ে পড়েছো। আমি আলোচনাও করেছিলাম এই চ্যাপ্টার থেকে কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো ভালো করে দেখবে। আজ তৃতীয় অধ্যায়টা মন দিয়ে শোনো। বেশ, আমরা তাহলে একটা একটা করে প্রশ্ন দেখাবো এবং সেই প্রশ্নের উত্তর দিতে দিতে স্যার যাবেন। গোটা বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা নোট ডাউন করতে পারো, সমস্যা হলে অবশ্যই ফোন করতে পারো। তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখে উত্তরগুলো নিতে শুরু করি। 1 নম্বর প্রশ্নই থাকছে, তোমরা তোমাদের টেলিভিশন স্ক্রিনে সেই প্রশ্ন দেখতে পাবে। মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের কালে ভারতে কোন কোন ইউরোপীয় বণিকদের আগমন ঘটেছিল? স্যার, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের মাধ্যমে মোগল সাম্রাজ্যের সূচনা হয়েছিল। এরপর ধীরে ধীরে মোগল সাম্রাজ্য ভারতবর্ষে বিস্তার লাভ করে। ঔরঙ্গজেব 1707 খ্রিস্টাব্দে মারা যান। এই সময় মোগল সাম্রাজ্যের অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্ব, কলহ, অভিজাতদের ষড়যন্ত্র, এসব নানা রকম কাজকর্ম হতে থাকে। এই সুযোগে, এই যে মোগল সাম্রাজ্যের যে অবক্ষয় শুরু হয়, এই সুযোগে বেশ কিছু ইউরোপীয় বণিক ভারতবর্ষে আসতে থাকে। ইউরোপীয় বণিকদের মধ্যে বিশেষত উল্লেখযোগ্য ছিল ফরাসিরা, ইংরেজরা, ডাচ, ওলন্দাজ, দিনেমার, পর্তুগিজ প্রমুখ। এরা মূলত ভারতবর্ষে আসতে থাকে। আমরা দেখব শেষ পর্যন্ত ইংরেজ শক্তি ভারতবর্ষে প্রাধান্য বিস্তার করে এবং অন্যান্য বণিকদের পিছনে ফেলে রেখে ভারতবর্ষে আস্তে আস্তে তারা সাম্রাজ্য বিস্তার করে। বেশ, আমরা তাহলে 2 নম্বর প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্ন থাকছে, ভারতে আঞ্চলিক শক্তির বিকাশ কিভাবে হয়েছিল? তোমরা টেলিভিশন স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছ। 2 নম্বর প্রশ্ন থাকছে, ভারতে আঞ্চলিক শক্তির বিকাশ কিভাবে হয়েছিল? ভারতে আঞ্চলিক শক্তির বিকাশ, আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সেই সময় বাংলা, অযোধ্যা, তোমার হচ্ছে মহীশূর, মহারাষ্ট্র, এই সমস্ত আঞ্চলিক রাজ্যগুলোর উদ্ভব ঘটেছিল। তা আমি তোমাদের বললাম যে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। এই তার আগে থেকেই আস্তে আস্তে মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। বাংলায় মুর্শিদ কুলি খাঁকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব দেওয়ান হিসেবে নিযুক্ত করেন 1700 খ্রিস্টাব্দে। তা তিনি 1717 খ্রিস্টাব্দে, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর, বাংলা এবং উড়িষ্যা, বিহারের এই সমস্ত অঞ্চলের তিনি সুবেদার নিযুক্ত হন। এই সুযোগে তিনি সেখানে বাংলায় নবাবী শাসন প্রতিষ্ঠা করেন
এবং স্বাধীন বাংলা রাজ্য গঠন করেন। এরপরে তোমরা পাবে অযোধ্যা। অযোধ্যা 1722 খ্রিস্টাব্দে অযোধ্যায় যিনি সুবেদার হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি সাদাত খান। সাদাত খান বুরহান উল মুলক, ইনি অযোধ্যার নবাব হিসেবে তিনি দেওয়ান হিসেবে তিনি প্রথমে স্বীকৃতি লাভ করেন। 1724 খ্রিস্টাব্দে তিনি অযোধ্যাকে একটি স্বাধীন রাজ্য হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তোমরা জানো অযোধ্যা, এলাহাবাদ, বারাণসী এবং কানপুরের কিয়দ অংশ নিয়ে তিনি এই অযোধ্যা রাজ্যটা গঠন করেছিলেন। আমরা এরপরে পাব হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের যিনি রাজ্যটা প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন ওই নিজাম উল মুলক। তিনি মুঘল সম্রাট মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু মুঘল রাজদরবারে 1724 খ্রিস্টাব্দে তিনি এলাহাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করেন। মুঘল রাজদরবারে অভিজাতদের ষড়যন্ত্র এবং তাদের বিভিন্ন রকম বিশ্বাসঘাতকতা, স্বজন পোষণে তিনি বিরক্ত হয়ে দাক্ষিণাত্যে চলে আসেন এবং স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করেন। হায়দ্রাবাদের পর তোমরা যে রাজ্যটার নাম জানতে পারবে সেটা হচ্ছে মহীশূর। মহীশূরে হিন্দু রাজা রাজত্ব করতেন। তার প্রধান মন্ত্রী ছিলেন নঞ্জরাজ। ইনি হিন্দু রাজার দুর্বলতার সুযোগে তিনি মহীশূরে তিনি সিংহাসন দখল করেন। তার সেনাপতি ছিলেন হায়দার আলী। পরবর্তীকালে 1761 খ্রিস্টাব্দে হায়দার আলী নঞ্জরাজকে অপসৃত করে তিনি নবাবী পদ গ্রহণ করেন। তিনি সর্বেসর্বা হয়ে ওঠেন। এরপরে আমরা যে রাজ্যটার নাম জানতে পারবো মহারাষ্ট্র। তোমরা নিশ্চয়ই শিবাজির নাম জানো। তিনি হিন্দু আদর্শে তিনি মহারাষ্ট্রে একটা স্বাধীন রাজ্য তিনি গঠন করেন। মহারাষ্ট্রে শিবাজির মৃত্যুর পর শম্ভুজি সিংহাসনে বসেন। শম্ভুজির মৃত্যুর পর সিংহাসন নিয়ে একটা অশান্তির সৃষ্টি হয়। সেই সময় বালাজি বিশ্বনাথ তিনি 1713 খ্রিস্টাব্দে পেশোয়াতন্ত্রের সূচনা করেন এবং প্রথম পেশোয়া হিসেবে তিনি নিযুক্ত হন। এইভাবে মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আঞ্চলিক রাজ্যের সৃষ্টি হয়েছিল। বেশ, আমরা 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্ন তোমরা সেটাও টেলিভিশন স্ক্রিনে দেখতে পাবে। ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? 3 নম্বর প্রশ্ন আছে, দেখো, ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? প্রথমেই তোমরা জানবে যে ফারুকশিয়ার কে ছিলেন। ফারুকশিয়ার ছিলেন একজন মুঘল সম্রাট। তিনি 1717 খ্রিস্টাব্দে একটি নির্দেশনামা বা ফরম্যান জারি করেন। এই ফরম্যান অনুসারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের বিশেষত বাংলায় বাণিজ্য করবার জন্য তারা একচ্ছত্র আধিপত্য লাভ করে। তারা দস্তককে তারা কাজে লাগিয়ে, দস্তক হচ্ছে ছাড়পত্র, বাংলায় বাণিজ্য করবার জন্য তারা দস্তক পায় এবং বাণিজ্য করার ছাড়পত্র পায়। এই সুযোগে তারা ব্যক্তিগত ব্যবসা, ইংরেজ কোম্পানিকে দেওয়া হয়েছিল দস্তক, কিন্তু ইংরেজ কর্মচারীরা এই দস্তকের অপব্যবহার করে। পরবর্তীকালে আলিবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ, আলিবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু পরবর্তীকালে সিরাজ যখন বাংলা নবাব হন, সে সময় কিছু অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইংরেজরা বাংলাকে দখল করেন। এই ছিল ফারুকশিয়ারের ফরমান। বেশ, এবং 4 নম্বরে বোধহয় স্যার যে দস্তক নিয়ে কথা হচ্ছিল, সেই দস্তক কি সেটাই রয়েছে 4 নম্বর প্রশ্নে। তোমরা দস্তক, আমি বললাম দস্তক কথাটার অর্থ হচ্ছে ছাড়পত্র। আসলে ফারুকশিয়ারের ফরম্যান অনুসারে ফারুকশিয়ার একটি ছাড়পত্র দিয়েছিলেন যে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করবার জন্য। এটাই ছিল দস্তক। বেশ, 5 নম্বর প্রশ্ন থাকছে, ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধের কারণগুলি কি কি? 5 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধের কারণগুলি কি কি? ইংরেজদের সঙ্গে সিরাজের যে বিরোধ, তারই পরিণতি আমরা দেখতে পাবো পলাশির যুদ্ধ। অর্থাৎ পলাশির যুদ্ধের কারণও তোমরা এটা বলতে পারো। 1756 খ্রিস্টাব্দে আলিবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা।
আলিবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার পরই নবাবের সাথে কোম্পানির বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ শুরু হয়। ঐতিহাসিক এসসি হিল তিনি সিরাজের অহমিকা, দম্ভকেই তিনি দায়ী করেছেন। যাই হোক, এর বিরোধের কারণগুলো অনেকগুলো কারণ ছিল। প্রথমত হচ্ছে নজরানা না দেওয়া, অর্থাৎ সম্মান প্রদর্শন না করা। আগেকার দিনের রেওয়াজ ছিল যে নবাব যখন সিংহাসনে বসবেন তখন তাকে নজরানা বা উপঢৌকন দেওয়া হবে। এই উপঢৌকন সিরাজের সময় এই নজরানা ব্যবস্থা দেওয়া হয়নি, নজরানা সিরাজকে দেওয়া হয়নি। উপঢৌকন না দেওয়ায়, তাকে সম্মান প্রদর্শন না করায় সিরাজদৌলা কোম্পানির বিরুদ্ধে মনে মনে ক্ষুব্ধ হয়েছিলেন। এছাড়া দস্তকের অপব্যবহার আমি এর আগেই বলেছি। দস্তকের সুযোগকে কাজে লাগিয়ে কোম্পানির কর্মচারীরা বাংলায় একচেটিয়া ব্যবসা বাণিজ্য করতে লাগলো বিনা শুল্কে। কোম্পানি এবং কোম্পানি কর্মচারীরা এই দস্তকের ব্যবহার সিরাজদৌলাকে ক্ষুব্ধ করে তুলেছিল। এছাড়াও আমরা জানব যে কলকাতায় দুর্গ নির্মাণ। ইউরোপের রণাঙ্গনে একটা যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধটার নাম হচ্ছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। সপ্তবর্ষব্যাপী নাম কেন? যেহেতু 7 বছর ধরে এই যুদ্ধটা হয়েছিল, তাহলে এই যুদ্ধের সূচনা হয়েছিল 1756 খ্রিস্টাব্দে। তাহলে 7 বছর মানে কি অর্থ কি না, 1763 খ্রিস্টাব্দে পর্যন্ত হয়েছিল। তা এই যুদ্ধ হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের। তা এই যুদ্ধের জন্য ইংরেজ এবং ফরাসিরা তারা ভারতবর্ষেও তাদের শক্তি বৃদ্ধি করতে লাগলো। ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ এবং সংস্কারের কাজে হাত দিল। ফরাসিরা চন্দননগর তাদের যে কুঠি ছিল সেখানে দুর্গ নির্মাণের কাজে হাত দিল। সিরাজদৌল্লার দুই পক্ষকেই দুর্গ নির্মাণের কাজ বন্ধ রাখার জন্য তিনি অনুরোধ জানালেন। কিন্তু সিরাজের কথায় ফরাসিরা কর্ণপাত করলেও ইংরেজরা কর্ণপাত করেনি। ফলে নবাব স্বভাবতই তার প্রতি ক্ষিপ্ত হয়েছিল, তাদের প্রতি ক্ষিপ্ত হয়েছিল। তাহলে আমরা কি দেখলাম? যে নবাবকে সৌজন্য প্রদর্শন না করা, দস্তকের অপব্যবহার এবং দুর্গ সংস্কারের কাজ বন্ধ না করা। চতুর্থত আমরা যে পয়েন্টটা দেখতে পাই সেটা হচ্ছে কৃষ্ণদাসকে আশ্রয় দান। কৃষ্ণদাসটা কে ছিল? ঢাকার দেওয়ান রাজবল্লভের পুত্র ছিল কৃষ্ণদাস। তা রাজবল্লভ ঢাকায় তহবিল তছরূপ করেছিলেন। সিরাজদৌল্লা তাকে তলব করলে প্রচুর অর্থ সম্পত্তি এই সমস্ত দিয়ে কৃষ্ণদাসকে রাজবল্লভ ইংরেজ গভর্নর ড্রেকের আশ্রয়ে পাঠিয়ে দেন। সিরাজদৌল্লা বারবার অনুরোধ করেন যে কৃষ্ণদাসকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই কথায় ইংরেজ গভর্নর ড্রেক সে কথায় কর্ণপাত করেননি। ফলে সিরাজের সঙ্গে তার একটা সংঘাতের সূচনা শুরু হলো বলা যায়। এছাড়া কি নবাব বিরোধী ষড়যন্ত্র তখন সৃষ্টি হয়েছিল। তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এর সিরাজদৌল্লা নাটকটা পড়েছো বাংলায়, সেখানে একটু দেখতেই পেয়েছো যে কীরকমভাবে ষড়যন্ত্রগুলো হয়েছিল। নবাব বিরোধী ষড়যন্ত্রে নেতৃত্ব দিয়েছিলেন মির্জাফর, সিরাজদৌল্লা নিজের মাসি ঘসেটি বেগম, উমিচাঁদ, শওকত জং এবং জগৎ শেঠ, এরা সব কৃষ্ণদাস, এরা সমস্ত সিরাজদৌল্লার বিরোধী একটা চক্রান্ত, একটা জোট গঠন করেছিল এবং তার সঙ্গে তারা ক্লাইভের সঙ্গে যোগাযোগ করেছিল। এইটা জানতে পেরে সিরাজদৌল্লা ইংরেজদের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল। এছাড়া কিছু বাণিজ্যিক স্বার্থের ব্যাপার ছিল। বাণিজ্যিক স্বার্থ বলতে সেই সময় হিন্দু এবং বৌদ্ধ বণিক সম্প্রদায় এরা ইংরেজদের ইউরোপীয়দের সাথে মিলিত হলো বাণিজ্যের জন্য। তারা ভাবল যে মুসলিম নবাব তাদের বাণিজ্যের স্বার্থের পরিপন্থী, সুতরাং তারা সেই জন্য ইউরোপীয় বণিকদের সাথে মিলিত হয়েছিল। এই সুযোগটা ইংরেজরা কাজে লাগিয়েছিল। এছাড়া ইংরেজ লাস্টলি যেটা বলতে পারি, ইংরেজ কর্মচারীদের
দম্ভ, অহমিকা। দিন দিন ইংরেজ কর্মচারীদের অহমিকা এবং দম্ভ বাড়তে থাকলো। তারা বিভিন্নভাবে নবাবের কর্তৃত্বকে তারা অস্বীকার করতে লাগলো। নবাবের সার্বভৌম ক্ষমতা সংকুচিত হতে লাগলো। এটা নবাব মেনে নিলেন না, যারই পরিণতি হচ্ছে পলাশির যুদ্ধ। এবং পলাশির যুদ্ধ 1757 আমরা জানি খ্রিস্টাব্দে হয়েছিল। এই এতগুলো কারণের সমন্বয়ে পলাশির যুদ্ধ ঘটেছিল। বেশ, সেক্ষেত্রে আমাদের স্যার পরবর্তী প্রশ্নও রয়েছে যে পলাশির যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এই পলাশির যুদ্ধের সাথে সাথে পলাশির যে যুদ্ধের গুরুত্ব, এটাও খুব ইম্পর্টেন্ট। পলাশি যুদ্ধের গুরুত্ব খুব সুগভীর ছিল ভারতের, বাংলা তথা ভারতের রাজনীতিতে। ঐতিহাসিক ম্যালেসন যেটা খুব সুন্দর একটা উক্তি করেছিলেন যে পলাশি যুদ্ধের মতো আর কোনো যুদ্ধের ফলাফল এত প্রত্যক্ষ, এত বিশাল, এত স্থায়ী হয়নি। পলাশি যুদ্ধের মতো আর কোনো যুদ্ধের ফলাফল এত প্রত্যক্ষ, এত বিশাল, এত স্থায়ী হয়নি। তো পলাশি যুদ্ধের গুরুত্বগুলো কী ছিল? পলাশি যুদ্ধের গুরুত্বে প্রথম বলতে পারি যে ইংরেজরা বণিক সম্প্রদায় বাণিজ্য করতে এসেছিল। তারা ভারতে একটা রাজনৈতিক শক্তি হিসেবে তারা প্রতিপন্ন হলো। আমরা জানি 1600 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডে তৈরি হয়েছিল, যার নাম ছিল দ্য ইস্ট ইন্ডিজ ট্রেডিং অ্যান্ড মার্চেন্ট কোম্পানি। এই কোম্পানি বাংলায় বাণিজ্য করতে এসেছিল। পলাশি যুদ্ধে জয়লাভের ফলে তারা একটা রাজনৈতিক তাদের একটা শক্তিতে পরিণত হলো। এছাড়া তোমরা জানবে যে পলাশি যুদ্ধের পর সিরাজদৌল্লার তো সিংহাসন হারালেন, সেখানে বসলেন মির্জাফর। মির্জাফর বাংলার নবাব হলেন, কিন্তু মির্জাফরের নবাব হলেও সিংহাসনের পেছনে প্রকৃত শক্তি হলো কিন্তু ইংরেজরা। এছাড়া কি পলাশি যুদ্ধের ফলে যে ইউরোপীয় বণিকরা, অন্যান্য বণিক সম্প্রদায় অর্থাৎ ফরাসি বলো, তোমরা ডাচ বলো, ওলন্দাজ বলো, অন্যান্য বণিকরা ইংরেজদের থেকে অনেকটা পিছিয়ে পড়ল। ইংরেজরা বাণিজ্যের একচেটিয়া কর্তৃত্ব স্থাপন করলো। অন্যান্য বণিকদের তারা ভারতবর্ষ, তারা বাংলা থেকে তারা আস্তে আস্তে বিতাড়িত করলো। পলাশি যুদ্ধের গুরুত্বের মধ্যে আরেকটা প্রধান কারণ, আরেকটা প্রধান গুরুত্ব আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে পলাশি লুণ্ঠন। এটা খুব মনোযোগ দিয়ে শুনবে যে পলাশি লুণ্ঠন কথাটা কি। বাংলায় প্রভূত অর্থ সম্পদ ছিল। পলাশি যুদ্ধে জয়লাভ করে বাংলা থেকে সেই সমস্ত অর্থ সম্পদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃপক্ষ এবং কর্মচারীরা লুট করতে থাকলো। এটাকে ব্রুকস এবং অ্যাডামস পলাশির লুণ্ঠন বলে অভিহিত করেছেন। বাংলাকে তখন তারা মনে করত একটা টাকার গাছ। গাছ নাড়ালে যেমন পাতা পড়ে, তেমনি বাংলাকে নাড়ালে তেমনই টাকা ঝরে। বাংলাকে তারা টাকার গাছ হিসেবে মনে করত, শেকিং অফ দ্য প্যাগোডা ট্রি। গাছে নাড়ালে যেমন পাতা পড়ে, বাংলাকে নাড়ালে তেমনই টাকা পড়ে। এটা শেকিং অফ দ্য প্যাগোডা ট্রি নামে পরিচিত। এর ফলে বাংলা থেকে তারা অর্থ লুণ্ঠন করতে লাগলো এবং সেই অর্থ তারা ইংল্যান্ডে পাচার করতে লাগলো। ড্রেনেজ অফ ওয়েলথ, সম্পদের নিষ্ক্রমণ, আমরা পরে আসব। তা এই অর্থ তারা পাঠাতে লাগলো। এইভাবে বাংলার প্রভূত অর্থ সম্পদ তারা লুট করতে শুরু করলো। আর একটা গুরুত্বের মধ্যে যেটা বলা যায়, ঐতিহাসিক যদুনাথ সরকার তিনি বলছেন যে পলাশি যুদ্ধ ভারতের মধ্যযুগের অবসান ঘটিয়েছিল, আধুনিক যুগের সূচনা ঘটিয়েছিল। অন 23rd June 1757 দ্য মিডল এজ অফ ইন্ডিয়া এন্ডেড অ্যান্ড হার মডার্ন এজ বিগ্যান। ভারতের মধ্যযুগের সমাপ্তি ঘটল, আধুনিক যুগের সূচনা হলো। আসলে পাশ্চাত্য ভাবধারা সংস্কৃতির সঙ্গে বাংলা তথা ভারতের সভ্যতা সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটে একটা নবচেতনার একটা উন্মেষ ঘটল। তবে পলাশির যুদ্ধ আর পরাজয় ভারতবর্ষের বিভিন্ন যে সেগুলোকে আমাদের সুস্পষ্ট করে আমাদের সামনে তুলে ধরল।
বেশ, 7 নম্বর প্রশ্ন থাকছে অন্ধকূপ হত্যা কি। তোমরা টেলিভিশন স্ক্রিনে প্রশ্ন দেখতে পাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই ফোন করতে পারো। সরাসরি কথা বলার জন্য ফোন নম্বর যাচ্ছে। 7 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যা কি স্যার? দেখো, অন্ধকূপ হত্যা একটা কাহিনী। ইংরেজ কর্মচারী হলওয়েল, এটা তোমাদের শর্ট কোশ্চেনেও দিতে পারে, ইংরেজ কর্মচারী হলওয়েল এই কাহিনীটি তিনি বলেছিলেন। তো অন্ধকূপ হত্যা কি বলতে গেলে একটু পটভূমিতে আসতে হয়। যে ইংরেজ, আমি আগে বললাম যে ইংরেজ গভর্নর ড্রেক যখন গভর্নর ছিলেন, মানে ইংরেজদের প্রধান ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেই সময় রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে গভর্নর ড্রেকের আশ্রয়ে পাঠিয়ে দেন প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে। সিরাজদৌল্লা বারবার ড্রেককে অনুরোধ করেন যে কৃষ্ণদাসকে প্রত্যর্পণ করার জন্য, কিন্তু সেই কথায় গভর্নর ড্রেক বিন্দুমাত্র কর্ণপাত করেননি। এছাড়া ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কার কাজও, আমি আগে বলেছি যে ফোর্ট উইলিয়াম দুর্গের সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হলে ইউরোপীয় রণাঙ্গনে ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কারের কাজ শুরু করে ইংরেজরা। সেই কাজ বারবার বন্ধ করবার জন্য আবেদন জানায় নবাব সিরাজদৌল্লা, কিন্তু সেই কথায়ও বিন্দুমাত্র কর্ণপাত করেনি ইংরেজ প্রশাসন। তখন নবাব প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তিনি কলকাতা আক্রমণ করেন। নবাবের আক্রমণের খবর পেয়ে ইংরেজ গভর্নর ড্রেক এবং তার কর্মচারীরা কলকাতা থেকে পলায়ন করে। এই সময় হলওয়েল একটি কাহিনী ফাঁদ পাতেন। কাহিনীটি তিনি অন্ধকূপ হত্যা বলেন। তিনি বলেন কি যে 146 জন ইংরেজকে সিরাজদৌল্লা বন্দি করে রেখেছিলেন একটা ছোট্ট ঘরে। ঘরটা 18 ফুট লম্বা ছিল, 14 ফুট এবং 10 ইঞ্চি একটা চওড়া ছিল। এরকম ঘরে 146 জন ইংরেজকে সিরাজদৌল্লা বন্দি করে রাখেন। এই বন্দি দশা থাকার কারণে এবং প্রচণ্ড গরমে এবং শ্বাসকষ্ট হওয়ার জন্য 123 জন ইংরেজ মারা যায়। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি বলা হয়। যে 146 জন ইংরেজ কর্মচারীর মধ্যে 123 জন মারা যায়, এটাকেই অন্ধকূপ হত্যা বলে। আসলে অন্ধকূপ হত্যাটা ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকরা এটা বলেন এটা একটা কাল্পনিক বা মিথ। কারণ সেই সময় 146 জন ইংরেজ ফোর্ট উইলিয়ামে ছিল না, এবং যদিও বা তর্কের খাতিরে মানা হয় 146 জন ইংরেজ ছিল, তাহলে ওই একটি ছোট্ট ঘরে কিছুতেই 146 জন ইংরেজকে বন্দি করে রাখা সম্ভব হতো না। সেই জন্য শ্রীমতী অ্যানি বেসান্ট একটা সুন্দর কথা বলেছেন যে জ্যামিতিক নিয়মে পাটিগণিতের অঙ্কটি ভুল। আসলে ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন যে সিরাজদৌল্লার চরিত্রকে কালিমা লিপ্ত করবার জন্য, অর্থাৎ সিরাজদৌল্লার চরিত্র হননের জন্য হলওয়েল এই অন্ধকূপ হত্যা এই ঘটনার কথা তিনি বলেছিলেন। বেশ, আমাদের পরবর্তী প্রশ্ন থাকছে পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? যা আমরা ওই পলাশী যুদ্ধের গুরুত্ব আলোচনা করতে গিয়ে স্যার অনেকটাই বলে দিয়েছেন। পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? তাও যেহেতু স্যার একটা কথা জিজ্ঞেস করবো যে এই যে প্রশ্নসূচি রয়েছে ঠিক কত নম্বরের আসে এখান থেকে? আপনার 8 নম্বরের প্রশ্ন আসে। আচ্ছা। আর কিছু 2 নম্বর, 1 নাম্বার এমসিকিউ আসে। 8 নম্বরেও কি পার্ট থাকে? হ্যাঁ, পার্ট নাম্বার ভাগে ভাগে থাকে। 4+4 থাকে, বিভিন্ন রকম পার্টে থাকে। আচ্ছা, বেশ, তাহলে আমরা 8 নম্বর প্রশ্নের উত্তরে যাই। পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? দেখো, আমি পলাশী যুদ্ধের গুরুত্বতে পলাশী লুণ্ঠন সম্বন্ধে জাস্ট টাচ করেছি। এখানে 2 লাইন একটু বেশি করে তোমাদের বলছি যে পলাশীর লুণ্ঠনটা কি। পলাশী প্ল্যান্ডার 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর সিরাজদৌল্লা পরাজিত হন। বাংলায় ছিল অফুরন্ত ধনসম্পদ, বাংলা ছিল অফুরন্ত ঐশ্বর্যের আকর বা খনি। বাংলা থেকে সোনা দানা রূপো এবং প্রভূত সম্পত্তি কোম্পানি তারা লুট করতে লাগলো। এই ঘটনাকে পলাশী লুণ্ঠন বলে। এই লুণ্ঠন
তারা কতগুলো উপায় করেছিল। প্রথমত তাদের বেসরকারি কর্মচারী ও বণিকদের মাধ্যমে তারা করেছিল। দ্বিতীয়ত ইংরেজ বাণিজ্য নীতি ও রাজস্ব নীতির মাধ্যমে তারা করেছিল। এবং তৃতীয়ত ইংরেজ যে কোম্পানির কর্তৃপক্ষ ও কর্মচারী তাদের উৎকোচ গ্রহণের মাধ্যমে, অর্থাৎ উৎকোচ গ্রহণ তারা করত, এই মাধ্যমে তারা বাংলার সম্পদ, প্রভূত সম্পদ তারা লুট করতে শুরু করল। এই জন্য এই সময়কে পার্সিভাল স্পিয়ার, ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার, এজ অফ ওপেন অ্যান্ড আনশেমড প্লান্ডার, এজ অফ ওপেন অ্যান্ড আনশেমড প্লান্ডার, অর্থাৎ প্রকাশ্য ও নির্লজ্জ লুণ্ঠনের যুগ বলে তিনি অভিহিত করেছিলেন। তাই এই পলাশী লুণ্ঠনের ফলে যে বাংলা থেকে তারা প্রভূত অর্থ তারা লুট করতে থাকে এবং ইংল্যান্ডে তারা সেই অর্থগুলো পাঠাতে থাকে, এই ঘটনাকে আমরা বলছি ড্রেনেজ অফ ওয়েলথ বা সম্পদের নিষ্কমন বা সম্পদের বহির্গমন। তাহলে পলাশী যুদ্ধে থেকে সংগৃহীত প্রভূত অর্থ কোম্পানি তারা ইংল্যান্ডে তাদের পাঠাতে থাকে, এই ঘটনাকে ড্রেনেজ অফ ওয়েলথ বলে, বা ধননিঃসরণ বা সম্পদের নির্গমন বা বহির্গমন, এগুলো বলা হয়। দাদাভাই নৌরোজি তার পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, রমেশচন্দ্র দত্ত দ্য ইকোনমিক হিস্ট্রি ইন ইন্ডিয়া, এই সমস্ত গ্রন্থে আমরা এই ড্রেনেজ অফ ওয়েলথ সম্বন্ধে আরও বিশদলি জানতে পারবো। স্যার, আমরা পরবর্তী বিষয়ে অবশ্যই যাবো, তবে একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে নিই, তারপর আবার আলোচনায় ফিরবো। হ্যালো, কে রয়েছে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি বাঁকুড়া থেকে বলছি। বেশ। হ্যাঁ, আমার স্যারের কাছে প্রশ্ন ছিল, পলাশী লুণ্ঠনের কারণগুলি ব্যাখ্যা করো। পলাশী লুণ্ঠনের কারণগুলি ব্যাখ্যা করো। হ্যাঁ, এবং আরেকটি প্রশ্ন রয়েছে। স্যার, এই চ্যাপ্টারটা আপনি কি ক্লাস 8 না 12 পড়াচ্ছেন? তুমি একটু সেট থেকে টেলিভিশন সেট থেকে একটু সরে গিয়ে বলো। প্রশ্নটা ভালো প্রশ্ন, আমি এই লুণ্ঠনের সমস্ত কিছু নিয়েই ব্যাখ্যা করছি, ভালো প্রশ্ন, আসতে পারে পরীক্ষায়। আর দ্বিতীয় প্রশ্ন তোমার কি? এই ক্লাস 8 না ক্লাস 12 এর চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে হবে। আমি দ্বাদশ শ্রেণীর। আচ্ছা, বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো। দেখো, টেলিভিশন স্ক্রিনের উপরে জল জল করছে লেখা আছে দ্বাদশ শ্রেণীর ক্লাসে রয়েছি। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস ক্লাস করছি এবং তৃতীয় অধ্যায় করছি। আর পলাশী লুণ্ঠনের কারণ অবশ্যই স্যার ডিটেলে আরও বলবেন, তোমার যেমনটা প্রশ্ন। তুমি বাকি অনুষ্ঠানটা টেলিভিশন সেটের ভলিউম দিয়ে দেখতে থাকো স্যার। তাহলে আমরা ওই তিনটে কারণ যেটা বললাম, তিনটে উপায়ে যেটা ছেলেটি প্রশ্নটি করলো, যে বেসরকারি কর্মচারী ও বণিকদের দ্বারা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য নীতি ও রাজস্ব নীতির দ্বারা, এবং কোম্পানির কর্তৃপক্ষের উৎকোচ গ্রহণের মাধ্যমে, কর্মচারীদের উৎকোচ গ্রহণের মাধ্যমে তারা পলাশী লুণ্ঠন শুরু করেছিল। এবং বাংলার অপরন্ত ঐশ্বর্য তাদের লোভ লালসা বাড়িয়ে তুলেছিল, যার জন্য তারা পলাশীতে ব্যাপকভাবে লুণ্ঠন শুরু করে। যাই হোক, আমি ড্রেনেজ অফ ওয়েলথ বললাম, সম্পদ নিষ্ক্রমণ হয়, বহির্গমন হয়। এই সময় মাদ্রাজের রাজস্ব সচিব জন সুলিভান একটা সুন্দর কথা বলেছিলেন। কথাটা হচ্ছে যে আমাদের শাসন ব্যবস্থাটা ছিল অনেকটা স্পঞ্জ ধর্মী। স্পঞ্জ তোমরা নিশ্চয়ই জানো যে অনেক কিছু ব্লটিং পেপার হিসেবে কাজ করে, অনেক কিছু শুষে না। তাই তিনি বলছেন আমাদের শাসন ব্যবস্থাটা ছিল অনেকটা স্পঞ্জ ধর্মী। আমরা গঙ্গার তীরবর্তী অঞ্চল থেকে যা কিছু সম্পদ শুষে নিয়ে টেমস নদীর তীরবর্তী দেশে তা নিংড়ে দিচ্ছি। গঙ্গার তীরবর্তী, খুব সুন্দর কথা, গঙ্গার তীরবর্তী মানে কলকাতা, বাংলা থেকে, গঙ্গার তীরবর্তী দেশ থেকে আমরা সম্পদ শুষে নিয়ে টেমস নদীর ধারে, মানে ইংল্যান্ড, টেমস নদীর ধারে, তীরবর্তী দেশে তা নিংড়ে দিচ্ছি। এইভাবে পলাশী লুণ্ঠন, একটা নির্লজ্জ লুণ্ঠন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 পলাশী যুদ্ধে বিজয়ের পর তারা শুরু করেছিল। বেশ, আমরা পরবর্তী প্রশ্নে যাব, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন থাকছে 1760 খ্রিস্টাব্দের বিপ্লব বলতে কি বোঝো? তোমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 1760 খ্রিস্টাব্দের বিপ্লব বলতে কি বোঝো? লর্ড ক্লাইভ
ওলন্দাজদের বিদরাজ যুদ্ধে পরাজিত করেছিলেন। রবার্ট ক্লাইভ বিদরাজ যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করেছিলেন। তা ওলন্দাজদের পরাজিত করার ফলে, এগুলো সব শর্ট প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, অনেক প্রশ্ন তোমরা পাবে। আলীনগরের সন্ধি, পলাশী বিতর্ক, আমি পলাশী বিতর্কটা এক লাইনেও তোমাদের পরে বলে দেবো। যে তা ওলন্দাজদের বিদরাজ যুদ্ধে পরাজিত করে, পরাজিত করলে সেই সময় মীর জাফরকে নবাবী পদ থেকে সরিয়ে মীর কাসিমকে বাংলার নবাব পদে বসানো হয়। মীর জাফরকে সরানোর উদ্দেশ্য হলো, ইংরেজ কোম্পানি মনে করেছিল মীর জাফরদের সঙ্গে ওলন্দাজদের একটা সম্পর্ক রয়েছে, সেই জন্য মীর জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলার নবাব পদে আসীন করা হয়। যেহেতু এই যে নবাব পদের এই যে পরিবর্তন বিনা রক্তপাতে এই ঘটনাটা ঘটেছিল, এই জন্য এই ঘটনাটাকে 1760 খ্রিস্টাব্দের বিপ্লব বলে অভিহিত করা হয়েছিল। বেশ, পরবর্তী প্রশ্ন থাকছে, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন থাকছে, বক্সারের যুদ্ধের কারণগুলি কি ছিল? বক্সারের যুদ্ধের কারণগুলি কি ছিল? দেখো, পলাশী এবং বক্সার পরপর 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়েছিল, বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। তা আমি তোমাদের বললাম যে বিদরাজ যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করার পর 1760 খ্রিস্টাব্দে মীর জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলার নবাব পদে আসীন করা হয়। তা মীর কাসিম তিনি ছিলেন স্বাধীন চেতা, তিনি স্বাধীন নবাবী রাজ্য গঠন করতে উদ্যোগী হয়েছিলেন এবং মূলত এই কারণেই ইংরেজদের সঙ্গে তার বিরোধ ঘটে। প্রথমত তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন, পদক্ষেপগুলো কি তোমাদের জানতে হবে। এইগুলি হচ্ছে বক্সার যুদ্ধের কারণ। মীর কাসিমের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণই হচ্ছে বক্সার যুদ্ধের কারণ। কিছু পদক্ষেপ নিয়েছিলেন। প্রথমত তিনি ইংরেজ কর্মচারীদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভালো সম্পর্ক এমন কিছু অভিজাত এবং নবাবের কর্মচারীদের তিনি ক্ষমতা বেশ কিছু হ্রাস করেছিলেন, তাদের সরিয়ে দিয়েছিলেন, তাদের পদত্যাগ করিয়েছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যারা সুন্দর সম্পর্ক এরকম কিছু কর্মচারীদের তিনি সরিয়ে দিয়েছিলেন। এরই সুবাদে আমরা জানব বিহারের দেওয়ান যিনি ইংরেজদের খুব প্রিয়পাত্র ছিলেন, রামনারায়ণকে তিনি পদচ্যুত করেন। এছাড়া তার বিরোধের আরও কারণ হলো, তিনি আগের যে বিশাল যে সেনাবাহিনী সেগুলোকে ভেঙে দিয়ে তিনি নিজের মতো সেনাবাহিনী তৈরি করেন এবং সেনাবাহিনীকে সুদক্ষ করে গড়ে তোলবার জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এই জন্য তিনি বেশ কিছু ইউরোপীয়দের তিনি নিয়োগ করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য গুরগিন খান, সোমরু, মার্কার, এরা বিখ্যাত ছিলেন। এদের তিনি নিয়োগ করেছিলেন তার সেনাবাহিনীকে দক্ষ করে গড়ে তুলবার জন্য, যেটা ইংরেজদের কাছে চক্ষুশূল হয়েছিল। এছাড়াও ইংরেজদের হাতের নাগাল থেকে বেরোনোর জন্য তিনি তার রাজধানীকে স্থানান্তরিত করেছিলেন। কোনো ইংরেজদের কোনো পরামর্শ না নিয়ে তিনি কলকাতা থেকে মুঙ্গেরে তিনি রাজধানী স্থানান্তরিত করেন। আরও কারণ হিসেবে বলা যায়, ইংরেজদের সঙ্গে আলোচনা না করেই তিনি বন্দুক, কামান, গোলাগুলির তৈরি কারখানা মুঙ্গেরে তিনি স্থাপন করেছিলেন। এইগুলো ব্রিটিশের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার বিরোধের প্রধান কারণ। এছাড়াও আরও কিছু কারণ ছিল, যার মধ্যে তিনি তার শাসন ব্যবস্থা ভালোভাবে পরিচালিত করবার জন্য তিনি কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তিনি সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলগুলিতে তিনি কর আরোপ করেছিলেন। এছাড়াও যে সমস্ত জমিদারগুলি স্বল্প রাজস্ব দিতেন, তাদের কাছ থেকে তিনি অধিক পরিমাণ রাজস্ব তিনি আদায় করতে লাগলেন। মূল কারণ যেটা বলা যায় যে ব্যক্তিগত ব্যবসা কেন্দ্র করে কোম্পানি একচেটিয়া ব্যবসা বাণিজ্য করতে লাগলো। কোম্পানির কর্মচারীরা বাংলা একচেটিয়া ব্যবসা বাণিজ্য করতে লাগলো। দস্তককে কাজে লাগিয়ে তারা একচেটিয়া ব্যবসা বাণিজ্য করতে লাগলো। তাদের
কর্মচারীরা ব্যক্তিগতভাবে ব্যবসা করতে লাগলো। কোম্পানি নামে দস্তক, কিন্তু কর্মচারীরা ব্যক্তিগতভাবে ব্যবসা শুরু করলো। এর ফলে রাষ্ট্রের আয় কম হতে লাগলো। মীর কাসিম বারবার ইংরেজদের অনুরোধ জানিয়েছিলেন, বারবার ইংরেজদের জানিয়েছিলেন, অভিযোগ জানিয়েছিলেন এই ব্যক্তিগত ব্যবসার বিরুদ্ধে। আমাদের এর ফলে দেশীয় বণিক সম্প্রদায় তারাও ক্ষতিগ্রস্ত হতে লাগলো, তাদের শুল্ক দিতে হতো। তাই এই ব্যক্তিগত ব্যবসার বিরুদ্ধে মীর কাসিম কোম্পানির কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোম্পানির কর্তৃপক্ষ তাতে কোনো কর্ণপাত করেনি। কর্ণপাত না করায় মীর কাসিম ক্ষুব্ধ হয়ে দেশীয় বণিকদের উপর থেকেও তিনি শুল্ক উঠিয়ে দিলেন। যেই এই কাণ্ড করলেন, সেই সঙ্গে ইংরেজদের সঙ্গে তার বিরোধ আরও বেশি তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। এরপরেই আমরা জানি যে কাটোয়া, গিরিয়া, উদয়নালার এই যুদ্ধে মীর কাসিম ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন। তারপরেও কিন্তু মীর কাসিম হতোদ্যম হননি। তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে মিলিত হয়ে একজোট হয়ে তিনি ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে তিনি সংগ্রামে লিপ্ত হন, যেটা 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ। এইভাবে তোমাদের একটা পটভূমি, বিভিন্ন কারণ এইভাবে তোমাদের লিখতে হবে। এইভাবে পয়েন্ট করে লিখলে তোমরা খুব সুন্দর নাম্বার পাবে। বেশ, কারণ তো জানলাম। এর পরের প্রশ্ন থাকছে যে বক্সারের যুদ্ধের ফলাফল কি হয়েছিল। 11 নম্বর প্রশ্ন থাকছে, দেখো বক্সারের যুদ্ধের ফলাফল কি ছিল। এই বক্সারের যুদ্ধের ফলাফল গুরুত্ব অনেক সময় তোমাদের পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক গুরুত্বের পার্থক্য দেয়। এইটা অনেকটা তোমরা ঠিক ছোটোবেলায় ক্লাস 7-8 পড়েছো, ওই পানিপথের প্রথম যুদ্ধ এবং খানুয়ার যুদ্ধে পড়েছো। এদের গুরুত্বের যেরকম পার্থক্য, মোরললেস এরকমই পার্থক্য, অনেকটা সেরকমই বলা যায়। যা বক্সারের যুদ্ধের ফলাফল ছিল সুগভীর। ভিনসেন্ট স্মিথ একটা সুন্দর কথা বলেছিলেন, দ্য ভিক্টরি অফ বক্সার কমপ্লিটেড দ্য ওয়ার্ক অফ পলাশী। বক্সারের যুদ্ধ, দ্য ভিক্টরি অফ বক্সার কমপ্লিটেড দ্য ওয়ার্ক অফ পলাশী। তাহলে বক্সারের যুদ্ধে তাহলে কী প্রভাব ছিল? তাহলে সুগভীর প্রভাব ছিল। প্রথমত, যে বক্সারের যুদ্ধ ইংরেজদের প্রভাব প্রতিপত্তি ভারতীয় রাজন্যবর্গের কাছে অনেক বেড়ে গেল। ভারতীয় রাজন্যবর্গ ইংরেজদের অনেক সমীহ করতে লাগলেন। এছাড়াও বক্সারের যুদ্ধের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো যে বক্সারের যুদ্ধের জয়লাভ, যে কোম্পানি ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তারের একটা তারা স্বপ্ন দেখতে শুরু করলো। ভারতবর্ষে যে সাম্রাজ্য বিস্তার ঘটানো যাবে, এইটা তারা এইবার আস্তে আস্তে উপলব্ধি করতে শুরু করলো। তৃতীয়ত, তারা বাংলা থেকে সমগ্র উত্তর ভারত পর্যন্ত তারা একটা একচ্ছত্র আধিপত্য স্থাপন করলো। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ব্রিটিশদের একটা অনুগত মিত্রে পরিণত হলো। আমাদের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তিনি বৃত্তিভোগীতে পরিণত হলেন। এইভাবে উত্তর ভারতের উপরে প্রাধান্য সৃষ্টি করলো ওই বক্সারের যুদ্ধ। এছাড়া ইংরেজরা একচ্ছত্রভাবে বাংলা, বিহার, উড়িষ্যার ব্যবসা বাণিজ্য করতে তারা শুরু করলো। বক্সারের যুদ্ধ ফলে তাদের লুণ্ঠন কার্য আরও বেড়ে গিয়েছিল। আমাদের দেশীয় কারিগর এরা অত্যন্ত পরিমাণে তারা ক্ষতিগ্রস্ত হলো। বক্সারের যুদ্ধের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দেওয়ানি লাভ। দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের যুদ্ধে জয়লাভ করে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ, সেই বক্সারের যুদ্ধে জয়লাভ করে 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে তারা দেওয়ানি লাভ করল, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার করল। এর ফলে কি হলো? কোম্পানির আর্থিক সচ্ছলতা অনেক বৃদ্ধি পেল। এর ফলে অনেক বৃদ্ধি পেল। বেশ, পরবর্তী প্রশ্ন থাকছে যে কে, কবে, কার কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? স্যার, পরবর্তী প্রশ্ন,
কে কবে কার কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। এই বক্সারের যুদ্ধের সূত্র ধরেই আমি তোমাদের বলেছি, বা একটু শুনে নাও, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ব্যবসায়ী কোম্পানি, দ্য ইস্ট ইন্ডিজ ট্রেডিং অ্যান্ড মার্চেন্ট কোম্পানি, ভারতবর্ষ, বাংলা তথা ভারতবর্ষে তারা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। তারা বক্সারের যুদ্ধে জয়লাভের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে 1765 খ্রিস্টাব্দে দিওয়ানি লাভ করে। 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। এই দেওয়ানি লাভ দুটি চুক্তির মাধ্যমে হয়, একটা এলাহাবাদের প্রথম চুক্তি এবং এলাহাবাদের দ্বিতীয় চুক্তি। এলাহাবাদের প্রথম চুক্তি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে অযোধ্যার নবাব হয়েছিল। অযোধ্যার নবাব এই চুক্তি অনুসারে কোম্পানিকে বার্ষিক 50 লক্ষ টাকা 50 লক্ষ টাকা তারা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, এবং কারা ও এলাহাবাদ প্রদেশ দুটি ইংরেজ সরকারের হাতে তারা প্রত্যর্পণ করে। অর্থাৎ বার্ষিক 50 লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ প্রদেশ দুটি ইংরেজ কর্তৃপক্ষকে তারা দিয়ে দেয়। এলাহাবাদের দ্বিতীয় চুক্তি হয়েছিল দ্বিতীয় শাহ আলমের সঙ্গে। এই চুক্তি অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারা এবং এলাহাবাদ প্রদেশটি তারা মুঘল সম্রাটকে তারা দিয়েছিল, মুঘল সম্রাটকে তারা নজরানা হিসেবে তারা দিয়েছিল, এবং বার্ষিক 26 লক্ষ টাকা তারা দ্বিতীয় শাহ আলমকে দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ হলো। এর বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে এবং তারা বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের তারা অধিকার লাভ করে। বেশ, 13 নম্বর প্রশ্ন থাকছে, দেওয়ানি লাভের গুরুত্ব কী ছিল? দেওয়ানি লাভের গুরুত্ব কী ছিল? বক্সারের যুদ্ধ, সেই সূত্র ধরে দেওয়ানি লাভ 1765 খ্রিস্টাব্দে। দেওয়ানি লাভের গুরুত্ব কী ছিল? দেওয়ানি লাভ গুরুত্ব অপরিসীম ছিল। দেওয়ানি লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক বৈধতাকে স্বীকার করে নিয়েছিল। রাজনৈতিক বৈধতা দেওয়ানি লাভের ফলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি পায়। এছাড়া কী হয়? এছাড়া কোম্পানির আর্থিক সচ্ছলতা অনেকাংশ বৃদ্ধি পায়, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার প্রভূত রাজস্ব আদায় করতে থাকে, করার ফলে তাদের আর্থিক সচ্ছলতা অনেক বৃদ্ধি পেয়েছিল। তাদের লুণ্ঠন, বাংলা, বিহার, উড়িষ্যা থেকে তারা প্রচুর পরিমাণে তখন লুণ্ঠন শুরু করে। দেওয়ানি লাভের গুরুত্বের মধ্যে আরেকটা প্রধান গুরুত্ব আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে দেওয়ানি লাভের ফলে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়, দ্বৈত শাসন ব্যবস্থার প্রচলন ঘটে। অর্থাৎ ভারতবর্ষের বাংলায় কোম্পানি এই দ্বৈত ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন চালু করে। এই দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছে কোম্পানি পায় দায়িত্বহীন ক্ষমতা, কিন্তু নবাব পায় ক্ষমতাহীন দায়িত্ব। এইভাবে দ্বৈত শাসন সূচনা ঘটে। এছাড়া কি হয়, তারা পলাশি থেকে আমাদের যে ইংরেজদের যে রাজস্ব নীতি, এর ফলে কুটির শিল্পগুলো ধ্বংস হতে থাকে, কারিগরি শিল্পগুলো ভেঙে পড়ে, হতশ্রী হয়ে পড়ে, আমাদের বণিক সম্প্রদায় অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। আমরা দেওয়ানি লাভের আরেকটা কারণ দ্বৈত শাসন দেখতে পেয়েছি, এরপরে আরও দেখতে পেয়েছি, পাবো যে সেটা হচ্ছে 76-এর মন্বন্তরও দেওয়ানি লাভের ফলে ঘটেছিল। বাংলাদেশে একটা 76-এর মন্বন্তর একটা মহামারী দেখা দিয়েছিল। এই গুরুত্বগুলো তোমাদের ভালো করে নোট ডাউন করতে হবে, এগুলো ভালো করে পড়তে হবে, 1-2 করে লিখতে হবে। বিভিন্ন পার্টে দেবে তোমাকে কে কবে কার কাছ থেকে দেওয়ানি লাভ করে, দেওয়ানি লাভের গুরুত্ব কী ছিল, ভেঙে ভেঙে প্রশ্ন দিতে পারে 4+4 করে। বেশ, পরবর্তী প্রশ্ন থাকছে, দ্বৈত শাসন ব্যবস্থা কি? দ্বৈত শাসন ব্যবস্থা কি? দেখো, দ্বৈত শাসন যেটা হচ্ছে ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, দ্বৈত শাসন ব্যবস্থাটা বলতে গেলে তোমাদের দেওয়ানি লাভ আমি তোমাদের বলেছি, তারই একটা ফলাফল হলো দ্বৈত শাসন। দ্বৈত শাসন হচ্ছে যে বাংলার নবাব কি ক্লাইভ, তিনি একটা দায়িত্ব দিয়েছিলেন। বাংলা নবাবকে দায়িত্ব দিয়েছিলেন,
আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। বাংলার নবাবের হাতে ছিল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। বক্সারের যুদ্ধের পরাজয়ের পর বাংলার নবাব হয়েছিলেন, আবার মীর জাফরকে নবাব পদে বসানো হয়, তার হাতে দেওয়া হয় বাংলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। আর কোম্পানি পায় বাংলা, বিহার, উড়িষ্যা বা বাংলা থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব বা রাজস্ব আদায়ের অধিকার। অর্থাৎ যে সিংহাসনের পশ্চাতে একটা প্রকৃত শক্তি হিসেবে ব্রিটিশ সরকার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজ করতে থাকে। নবাব পেল যে ক্ষমতাহীন দায়িত্ব, আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা। এই যে ক্ষমতাহীন দায়িত্ব এবং দায়িত্বহীন ক্ষমতা, আমি বারবার বলছি, এর মধ্যেই কিন্তু আসল সুস্পষ্ট রূপরেখাটা তোমরা পাচ্ছ, যে দ্বৈত শাসন ব্যবস্থার ফলে নবাবের হাতে কোনো ক্ষমতাই রইল না, তিনি শুধু দায়িত্ব, তিনি কাঠের পুতুল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে যেরকমভাবে নাড়াচ্ছে তিনি সেইভাবে নড়বেন, সেই দায়িত্বটা তার হাতে রইল। আর কোম্পানি, তার হাতে কোনো দায়িত্ব নেই, ভারতবর্ষের মানুষদের উন্নতি কল্পের জন্য তার কোনো দায়িত্ব নেই, কিন্তু তার হাতে কিন্তু প্রচুর ক্ষমতা, আসল অর্থনৈতিক ক্ষমতা তার হাতেই ছিল। এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে বলে দেওয়ানি, এই দ্বৈত শাসন ব্যবস্থা। এটাকে ইংরেজিতে বলা হয় মাস্ক সিস্টেম বা মুখোশধারী শাসন ব্যবস্থা। মাস্ক সিস্টেম বা মুখোশধারী শাসন ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন থাকছে, দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল কি হয়েছিল? মাস্ক সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন, এর ফলাফল ছিল অপরিসীম। দ্বৈত শাসন ব্যবস্থার ফলে আমরা জানি যে দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়েছিল। চরম অরাজকতা সৃষ্টি হলো। অরাজক কথাটা মনে হচ্ছে যেখানে রাজা নেই, অর্থাৎ যেখানে কোনো অরাজক কথাটার এক কথায় আমি অরাজক বলছি, কিন্তু সেখানে হচ্ছে যেখানে কোনো রাজা নেই, শাসন আইন বলে কিচ্ছু নেই। বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়েছিল, বাংলার শাসন কাঠামো ভেঙে পড়েছিল। এছাড়া কি, কোম্পানির বার্ষিক আয় দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছিল। আমরা একটা হিসেবে দেখতে পাই যে 1964 থেকে 65 কোম্পানির রাজস্ব আদায় ছিল 1,13,00,000 মতো রেভিনিউ, তারা রাজস্ব যে আদায় করেছিল 1,13,00,000 মতো 1964 থেকে 65। এক বছর 1965 থেকে 66 মধ্যে সেই রাজস্ব আদায়ের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছিল 2,20,00,000। এইভাবে দ্বিগুণ হারে বাংলা থেকে তারা মানে রাজস্ব আদায় করতে থাকে। এছাড়াও কি, বাংলায় প্রভূত পরিমাণে তারা লুণ্ঠন কার্য তারা চালাতে থাকে। দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলায় প্রভূত পরিমাণে তারা লুণ্ঠন কার্য তারা চালাতে থাকে। এর ফলে বাংলার, আমি আগেই বলেছি দেওয়ানি লাভে, বাংলার বণিক শ্রেণী যারা ছিল, ব্যবসায়ী শ্রেণী, তারা একেবারে হতশ্রী হয়ে পড়ে। কুটির শিল্প ধ্বংস হয়ে পড়ে, তাঁতি কারিগর তারা কর্মচ্যুত হয়ে পড়ে। বাংলার গ্রামগুলি, নগরগুলি একদম যাকে বলে নিস্তব্ধ নিস্তেল হয়ে পড়ে। জীবনানন্দের কথায় যেন নিস্তব্ধ নিস্তেল হয়ে পড়ে। বাংলার অর্থনীতি একদম ভেঙে পড়ে। উপরন্তু ইংরেজদের আর্থিক সচ্ছলতা তারা বেড়ে যায়। এছাড়াও কি করে, কোম্পানি বাংলার যে উদ্বৃত্ত রাজস্ব থেকে তারা শাসন এবং বাণিজ্যে তারা খরচ করতে লাগলো। তারা এর আগে ইংল্যান্ড থেকে অর্থ আনতো ভারতবর্ষ প্রশাসন এবং ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের জন্য, কিন্তু সেই অর্থ আনা তারা বন্ধ করে দিল। তারা বাংলা থেকে যে উদ্বৃত্ত আয়, সেই আয় থেকেই তারা এই শাসন, প্রশাসন এবং ব্যবসা বাণিজ্য তারা শুরু করতে লাগলো। এই দ্বৈত শাসন ব্যবস্থা এর যে ফলে একটা জিনিস যেটা দেখলাম, বলেছিলাম যে 76-এর মন্বন্তর ঘটেছিল। 76-এর মন্বন্তর, 76 কেন? যেহেতু 1176 বঙ্গাব্দে এই মন্বন্তরটা বা মহামারী ঘটেছিল, একটা বিরাট মহামারী, সারা বাংলা জুড়ে দুর্ভিক্ষের হাহাকার। এই 1176 বঙ্গাব্দে হয়েছিল। ইংরেজির 1770 খ্রিস্টাব্দে হয়েছিল। এই ইংরেজি 1770 বা বাংলা 1176 বঙ্গাব্দে হয়েছিল। যেহেতু 1176 বঙ্গাব্দে হয়েছিল, এই জন্য 76-এর মন্বন্তর। এই অতি মহামারীর ফলে বাংলার গ্রামগুলো একেবারে
হ্যাঁ নিস্তব্ধ হয়ে গেল, চারিদিকে প্রাণহীনতার ছবি আমরা পাই। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ তোমরা নাম শুনেছো, ক্লাস 10-এ পড়েছো। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠে তোমরা এর একটা ভিভিড একটা ছবি আমরা এই 76-এর মন্বন্তর একটা মর্মন্তুদ ছবি আমরা সেখানে দেখতে পাই। বেশ, আমরা যেহেতু হাতে আর মিনিট 6-7 পাবো, তাই চেষ্টা করব যা যা প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টারটা পুরোটা কভার করে যাওয়ার। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী প্রশ্ন থাকছে, দ্বৈত শাসনের অবসান কে কবে ঘটালো? দ্বৈত শাসন, এই যে ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন, এই যে দ্বৈত শাসনের অবসান লর্ড ওয়ারেন হেস্টিংস, যিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল হন, তিনি দ্বৈত শাসনের অবসান ঘটান। 76-এর মন্বন্তর ফলে বাংলা যখন নিস্তব্ধ নিস্তেল হয়েছিল, গ্রামগুলো হ্যাঁ জনশূন্য হয়ে পড়েছিল, সেই সময় ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল হয়ে আসেন এবং তিনি 1772 খ্রিস্টাব্দে তিনি দ্বৈত শাসনের অবসান ঘটান। বেশ, পরবর্তী প্রশ্ন থাকছে 17 নম্বর প্রশ্ন, রেগুলেটিং আইন কি এবং এর শর্তগুলি কি ছিল? দেওয়ানি লাভ 1765 খ্রিস্টাব্দে এবং তোমাদের হচ্ছে দেওয়ানি লাভ, দ্বৈত শাসন ব্যবস্থা এবং এই সমস্ত কারণে ইংরেজরা ভারতবর্ষের উপরে প্রভূত অত্যাচার চালাচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুক্ত নয় এমন কিছু বণিক, এমন কিছু আমলা অভিজাতরা তারা এর বিরোধিতা করতে লাগলো। তখন ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন জারি করে ইংরেজ কোম্পানির উপরে তার একটা নিয়ন্ত্রণ তৈরি করলো। এই আইনটি 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন নামে পরিচিত। এই আইনের বেশ কিছু শর্ত ছিল, আমি ছোট্ট করে বলছি, সময় কম। এই আইনের শর্তগুলোর মধ্যে প্রথমত যে ব্রিটিশ পরিচালন সমিতি যেটা ছিল, কোম্পানির যে পরিচালন সমিতি ছিল ইংল্যান্ডে, সেই কোম্পানির পরিচালন সমিতির বেশ কিছু পরিবর্তন আনা হলো। যারা আগে 500 পাউন্ড শেয়ার হোল্ডার ছিল, এইখান থেকে বাড়িয়ে 1000 পাউন্ড শেয়ার হোল্ডার করা হলো। এরা কোম্পানির পরিচালক সমিতিতে ভোটাধিকার, এরা যারা 1000 পাউন্ড শেয়ার হোল্ডার তারা ভোটাধিকার পেল। এছাড়া কি কোম্পানির কর্মচারী সেটা ইংল্যান্ডের যে কর্মচারীর সংখ্যা 24 জন করা হলো এবং এদের স্থায়িত্বকাল 4 বছরের জন্য করা হলো। কোম্পানির পরিচালক মণ্ডলীর সদস্য 24 জন করা হলো এবং এদের স্থায়িত্বকাল 4 বছরের জন্য করা হলো। আর ঘোষণা করা হলো যে 1/4 অংশ, অর্থাৎ 24 জনের 1/4 অংশ, অর্থাৎ 6 জন করে কর্মচারী প্রতি বছর পদত্যাগ করানো হতো এবং পদত্যাগ করত এবং 6 জন করে কর্মচারী আবার প্রতি বছর তারা নিযুক্ত হতো। এই প্রতি বছর 1/4 অংশ করে কর্মচারী পদত্যাগ করতো এবং 1/4 অংশ করে 6 জন করে কর্মচারী নিযুক্ত হতো। এছাড়াও বাংলার গভর্নর নিযুক্ত হবে কে এবং তার সহকারী কারা হবে, তার যে প্রিভিউ কাউন্সিলের তার যে সদস্য কারা হবে, সেইগুলো নীতি নির্ধারণ এরা করতে পারবো। এইভাবে সংস্কারগুলো করা হলো। এছাড়াও যে বিভিন্ন যে প্রেসিডেন্সিগুলো শাসনতান্ত্রিক সংস্কারের মধ্যে পড়ে, বিভিন্ন প্রেসিডেন্সিগুলো যেটা ছিল, বোম্বাই, মাদ্রাজ, বাংলা, এই যে 3টে প্রেসিডেন্সি, এই প্রেসিডেন্সির কেন্দ্রীয় সরকার গঠন করা রেগুলেটিং আইনে গঠন করার কথা বলা হলো। এছাড়াও বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল হিসেবে দেখালো এবং তিনি এই 3টে কাউন্সিলে, তিনি এই 3টে প্রেসিডেন্সির শাসন কাজ দেখভাল করবেন, সেই দায়িত্ব দেওয়া হলো। এবং এই অনুসারে ওয়ারেন হেস্টিংস হলেন প্রথম গভর্নর জেনারেল এবং তাকে সহযোগী হিসেবে 4 জন কাউন্সিলর নিযুক্ত করা হলো। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মনসন, ক্ল্যাভিংটন, বারওয়েল এবং ফিলিপ ফ্রান্সিস। এই 4 জনের একটা সদস্য, প্রথম 4 জন এরা ছিল সদস্য নিয়োগ করা হলো। এছাড়াও 1773 রেগুলেটিং আইনের মাধ্যমে আমরা দেখব সুপ্রিম কোর্ট স্থাপিত হলো। বেশ, পরবর্তী প্রশ্ন থাকছে, ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থায় রেগুলেটিং আইনের গুরুত্ব কী ছিল? ভারতের, আমি ছোট করে বলে দিচ্ছি, ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থায় দেখলে এই রেগুলেটিং আইনের মাধ্যমে ভারতের প্রথম ভারতীয় একটা শাসন ব্যবস্থা তৈরি হলো। ভারতে একটা নিয়মতান্ত্রিক শাসন কাঠামো, একটা সুস্পষ্ট রূপরেখা এই সময় তৈরি করলো। আর ব্রিটিশ পার্লামেন্ট
এবং ইংল্যান্ড স্থিত বণিক সভা, হ্যাঁ, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ম পরিচালনার উপরে তার একটা নিয়ন্ত্রণ রেখা তারা চালু করলো। আর চতুর্থত যে রেগুলেটিং আইন একটা প্রথম লিখিত আইন, যে আইনের মাধ্যমে সমস্ত অলিখিত আইন এবং দুরাচার বা দুঃশাসন যেগুলো ছিল, হ্যাঁ, সেই অরাজকতা ছিল, সেগুলোকে দূরীভূত করা হলো। বেশ, পরের প্রশ্ন থাকছে কোন আইন দ্বারা কবে সুপ্রিম কোর্ট স্থাপিত আমি হয়? তোমাদের এর আগেই বললাম যে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইনের মাধ্যমে ভারতবর্ষে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হলো এবং সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন স্যার এলিজা ইম্পে। বেশ, ফোর্ট উইলিয়াম কলেজ কে কোন উদ্দেশ্যে স্থাপন করেন? 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়, লর্ড ওয়েলেসলি স্থাপন করেন। উদ্দেশ্য ছিল যে আমাদের এখানকার যে সমস্ত সিভিল সার্জন ছিল তাদের সুশিক্ষিত করবার জন্য, শাসন ব্যবস্থার প্রণালী সম্বন্ধে তাদের অবগত করবার জন্য 1800 খ্রিস্টাব্দে এই ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়। বেশ, স্যার, সময় একদম শেষের দিকে খুব ছোট্ট করে অবশিল্পায়ন বলতে কি বোঝো? আমরা এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকের ক্লাসটা শেষ করব। অবশিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অবশিল্পায়ন শিল্পায়নের বিপরীত। 18 শতকে ব্রিটিশদের বিভিন্ন কর্মপদ্ধতির ফলে ভারতবর্ষের শিল্পগুলো ধীরে ধীরে, ঐতিহ্যমণ্ডিত শিল্পগুলো ধীরে ধীরে ধ্বংস সাধন হয়। একসময় আমরা বলতাম বাংলার মসলিন, বাগদার রঙচিন, কাঞ্চন তৈলই কিনিতেন একদিন, কিন্তু সেই শিল্পগুলো আস্তে আস্তে ধ্বংস সাধন হয়। এই যে শিল্পের ধ্বংস সাধন, এইগুলোকে আমরা বলাচ্ছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অবশিল্পায়ন। বেশ, সময় যেহেতু আমাদের একেবারেই শেষের দিকে, তাই স্যারকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। পাশাপাশি তোমাদেরকেও ধন্যবাদ জানাবো। এভাবেই তোমরা এডুকেশন অনলাইনের প্রত্যেকটি পর্বে নজর রাখো। আজ এ পর্যন্তই, নমস্কার।